ওয়েলকাম টু বিপ্লব স্যার নোটস। তোমরা জানো যে আমি প্রতিদিন সকাল 8টায় 8 AM 8 AM এ ডেইলি জিকে অ্যান্ড মক টেস্টের সেশন করিয়ে থাকি। ডেইলি জিকে অ্যান্ড মক টেস্ট। তো আজকে সেশন 9th সেশন। আজকের বিষয় হচ্ছে ভারতের ইতিহাস এবং দিল্লি সুলতানির পার্ট 1 কালকেই দিয়েছিলাম, আজকে হচ্ছে পার্ট 2। দিল্লি সুলতানির পার্ট 2, ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাসের দিল্লি সুলতানি নিয়ে আমরা কোশ্চেন আনসার্স, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার্স আমি আলোচনা করব। তো চলো আমরা কোশ্চেন আনসার সেগমেন্টে চলে যাই। ফার্স্ট কোশ্চেন যেটা আজকে রয়েছে সেটা হচ্ছে ইবন বতুতা কার সময় ভারতে আসেন? লাস্ট ক্লাসে ইবন বতুতা সম্পর্কে তোমাদেরকে আমি ডিটেলড অ্যানোটেশনস দিয়েছি, তোমরা লাস্ট ভিডিওটা দেখে নিতে পারো। আজকে ইবন বতুতা সম্পর্কে ফার্স্ট কোশ্চেন, এবং এখানে রাইট অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক। তুঘলক বংশের রাজা বা সুলতান মোহাম্মদ বিন তুঘলকের সময় ইবন বতুতা ভারতে আসেন। মোহাম্মদ বিন তুঘলককে বলা হয় পাগলা রাজা বা এক্সেন্ট্রিক কিং। পাগলা রাজা নামে তিনি পরিচিত। বিশেষ কিছু কাজের জন্য, মানে হুটহাট যে কোনো কাজ স্টার্ট করার জন্য তিনি ছিলেন বিখ্যাত। তিনি তিনি টোকেন কারেন্সি টোকেন কারেন্সি তিনি টোকেন কারেন্সি প্রচলন করেছিলেন। তামার মুদ্রা, এটা ছিল তামার মুদ্রা, যেটা চূড়ান্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। তাছাড়া তার আর একটি প্ল্যান ছিল দোয়াব অঞ্চলের, আমরা জানি দোয়াব মানে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল, গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলের দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি, কৃষি কর বৃদ্ধি, এর ফলে অভ্যন্তরীণ কৃষি বিদ্রোহের সামনে তাকে পড়তে হয়। আর একটা ছিল দেবগিরিতে, দিল্লি থেকে দেবগিরিতে সরি রাজধানী স্থানান্তর। আরেকটা কি, খোরাসান বিজয়ের স্বপ্ন দেখেছিলেন। এরকম একের পর এক সব উদ্ভট পরিকল্পনা তার মাথায় আসে এবং সেগুলো বাস্তবায়িত করতে গিয়ে একের পর এক সে প্রতিটি ব্যর্থতায় পর্যবসিত হয়। বাট মোহাম্মদ বিন তুগলক ছিলেন একজন ভালো ক্যালিওগ্রাফার, মনে রাখবে তার খুব সুন্দর হাতের লেখা ছিল। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আল বেরুনি ভারতে আসেন কার সাথে? নিচে দেখো কয়েকজন সুলতানের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে একজনের সাথে আল বেরুনি ভারতে আসে। অপশনগুলো দেখো, কুতুবুদ্দিন আইবক রয়েছে, মোহাম্মদ ঘুরি রয়েছে, সুলতান মাহমুদ। মাহমুদ অব গজনভিও যাকে বলা হয়, মাহমুদ অব গজনভি। তিনি সবুক্তগিনের পুত্র। সবুক্তগিন, সুলতান সবুক্তগিনের পুত্র। গজনভির সুলতান, কিন্তু ভারতের দিল্লি সুলতান নয় কিন্তু। যাই হোক, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সুলতান মাহমুদ। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। সুলতান মাহমুদ কার পুত্র ছিলেন? আরে অলরেডি বলেই দিয়েছি যে সবুক্তগিনের পুত্র ছিল সুলতান মাহমুদ। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে, মাহমুদ কবে গজনির সিংহাসনে বসেন? তার পিতা সবুক্তগিন 997 AD পর্যন্ত রাজা ছিলেন বা শাসক ছিলেন, এবং তার পরের বছর অর্থাৎ 998 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনভির সিংহাসনে বসেন। তাই এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনে আমরা যাব এবার। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? সুলতান মাহমুদের মানে স্টিফ রেজিস্ট্যান্স ফিল করেন বা পান যার তরফে, তিনি হলেন রাজা জয়পাল। হিন্দু শাহী বংশের রাজা ছিলেন তিনি, হিন্দু শাহী বংশীয় রাজা। এবং রাজা দহির আমরা জানি যে তিনি সিন্ধু প্রদেশের
শেষ হিন্দু শাসক বা রাজা? তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে জয়পাল। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বল। এখানে চারটি নাম রয়েছে। এখানে মনে রাখবে যে ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি এবং মোহাম্মদ ঘুরি তরাইনের যুদ্ধ করেছিলেন, বা মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের তরাইনের যুদ্ধ হয়েছিল। দুটি উল্লেখযোগ্য যুদ্ধ ছিল, যেগুলো একটি হচ্ছে 1191 সালে এবং পরেরটি হচ্ছে পরের বছর 1192 সাল। তার আগেও বেশ কিছু যুদ্ধ তাদের মধ্যে হয়েছিল, কিন্তু প্রতিবারই মোহাম্মদ ঘুরি পরাজিত হন। কিন্তু 1192 খ্রিস্টাব্দে প্রবল শক্তি সঞ্চয় করে মোহাম্মদ ঘুরি যখন পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করেন, তখন পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? অলরেডি আমি অ্যান্সার বলে দিয়েছি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে, আর প্রথম যুদ্ধ হয় 1191 সালে। যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি ভার্সেস পৃথ্বীরাজ চৌহান। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব, তুর্কি আক্রমণের সময় বাংলাদেশের শাসক ছিলেন বল্লাল সেন না লক্ষণ সেন? হ্যাঁ, লক্ষণ সেন, সেন বংশীয় রাজা লক্ষণ সেন, তিনি ছিলেন তুর্কি আক্রমণের সময় বাংলাদেশের শাসক। নেক্সট প্রশ্ন, তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির প্রতিপক্ষ ছিলেন, অলরেডি এটা চলে এসেছে আমাদের কোশ্চেন আনসারে, পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান ছিলেন তার মূল প্রতিপক্ষ, মোহাম্মদ ঘুরির মূল প্রতিপক্ষ। চলো আজকে সিরিজের লাস্ট বা শেষ কোশ্চেনটি দেখব, দিল্লি সুলতানির যথার্থ প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? আচ্ছা, দিল্লি সুলতানির অফিসিয়াল প্রতিষ্ঠাতা হচ্ছেন আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ছিলেন দিল্লি সুলতানির অফিসিয়াল প্রতিষ্ঠাতা বা আনুষ্ঠানিক প্রতিষ্ঠাতা। কিন্তু যখন বলা হবে যে প্রকৃত প্রতিষ্ঠাতা বা যথার্থ প্রতিষ্ঠাতা বা রিয়েল ফাউন্ডার, তখন কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু কুতুবউদ্দিন আইবক হবে না, তখন রাইট অ্যান্সার হবে ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানির যথার্থ প্রতিষ্ঠাতা। তো এই ছিল টোটাল 10 কোশ্চেন্স। আশা করি এই 10 কোশ্চেন্সের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন্সই তোমাদের জানা ছিল। যদি তোমরা এরকম মক টেস্টগুলো ছোট ছোট 10 মিনিট 15-20 মিনিটের স্টাডি আওয়ার্সগুলোকে যদি তোমরা ইউটিলাইজ করতে চাও এবং বিভিন্ন টাইপের কোশ্চেন আনসার্সের ওপর আরও দখল অর্জন করতে চাও, তাহলে বিপ্লব স্যার নোটস চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, এবং তোমরা টাইম টু টাইম ভ্যালু ম্যাটেরিয়ালস পাবে, এটুকুনি আমি গ্যারান্টি দিচ্ছি। সো থ্যাংক ইউ ফ্রম মাই এন্ড ফর ওয়াচিং দ্য ভিডিও।